সিজারের পরে কোমরে ব্যথার সমস্যা অনেক মহিলারই দেখা দেয়, কিন্তু সময় এবং পরিস্থিতির চাপে অনেকেই তারা এই ব্যথাকে বহন করে চলে। সিজারের পরে এই ধরনের ব্যথার কারণ কি এবং খুব সহজেই কি করে এই ব্যথা থেকে নিরাময় পাওয়া যায়, আজ এই সমস্যা নিয়েই আলোচনা করেছেন বিশিষ্ট পেন রিলিফ বিশেষজ্ঞ ডাক্তার অর্ঘ্য মুখোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ্য মুখার্জি। আমি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতায় পেন ম্যানেজমেন্ট ডক্টর, বা আপনারা বলতে পারেন ব্যথার বিশেষজ্ঞ ডক্টর। তো এই প্রশ্নটা আমি অনেক জায়গাতেই শুনেছি, অনেকেই আমাকে প্রশ্নটা করেছেন যে সিজারিয়ান হওয়ার পর, বিশেষ করে বোধহয় সিজারিয়ান হওয়ার প্রসঙ্গে আসি, যে এই সময় যে সিজারিয়ানটি হওয়ার জন্য যে অ্যানাস্থেসিয়াটি দেওয়া হয় সেটা স্পাইনাল অ্যানাস্থেসিয়া, মানে মেরুদণ্ডের পিছনের হাড়ের মধ্যে একটা ছোট নিডল দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর কোমর পর্যন্ত অবশ করার পর সেই সিজারিয়ানটি হয়, এবং সেটি হওয়ার পর দীর্ঘদিন ধরে এই কোমরে একটি ব্যথা থেকে যায়। এবার অনেকে তো এমনও বলেছেন যে 3 বছর 4 বছর পর্যন্ত আমার ব্যথা আছে। তো এই ব্যথাটা কি এবং কেন, সেই প্রসঙ্গে জানতে চেয়েছেন। তো প্রথমেই বলি যে যখনই প্রেগন্যান্সি হয় তখনই কিন্তু আমাদের যে কোমর এবং সামনের যে হাড়, যাকে আমরা পেলভিস বলি, মানে দুপাশের কোমরের দুপাশের যে শক্ত হাড় এবং পেছনের যে মেরুদণ্ড কশেরুকার, এই যে সমন্বয়ে পেলভিস, মানে যার মধ্যে বেবিটি থাকে, সেটাকে বড় করতে হয় শরীরকে। কারণ কিছুই না, বেবিকে জায়গা দেওয়ার জন্য। তার মানে কি হয়, যে পেলভিসের যে এক একটি হাড়ের সঙ্গে অন্য হাড়ের যে জয়েন্টগুলি আছে, সেই জয়েন্টগুলি আস্তে আস্তে স্ট্রেচ এবং নরম হয়ে যায়, যাতে জায়গাটি অনেকটা পায়। এই যে নরম হওয়ার কাজটি, এই যে জাংশন এবং কার্টিলেজকে নরম হওয়ার জন্য শরীরে একটি বিশেষ ধরনের হরমোন কাজ করে, যেটা প্রেগন্যান্সির সময় বাড়ে। তার মধ্যে ওই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোনের কথা বলা হয়, যেটা ওই হাড়ের যে শেপটা, সেটাকে আরো গভীরতর করে বাচ্চাটির থাকার মতো জায়গাটি তৈরি করে। এখন এরকম একটা অবস্থায় কোমরে ইঞ্জেকশনের মধ্যে দিয়ে ওই অ্যানাস্থেসিয়া ড্রাগটি দেয়া হয়। এইবার যখন ইঞ্জেকশনটি দেয়া হচ্ছে, অনেক সময় কি করা হয়, যে যখন নিডলটি পাংচার করা হচ্ছে স্কিনের উপর দিয়ে, তখন অনেক সময় সেই স্কিনটাকে আলাদাভাবে লোকাল অ্যানাস্থেসিয়া করে হয়তো নেওয়া হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। তো সেই নেওয়া না হওয়ার কারণে ওই যে প্রথম নিডলটি স্কিনের মধ্যে দিয়ে ঢুকছে, তো সেইখানে একটা যন্ত্রণার যে অনুভূতি প্রথম থেকে, সেটা ব্রেনে একটা ছাপ তৈরি করে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হয় যে প্রেগন্যান্সি শেষ হয়ে গেল, বাচ্চাটি বেরিয়ে গেল, এবং হাড়গুলি এবার আস্তে আস্তে সংকোচন হয়ে আগের জায়গায় ফিরে আসবে। এই যে ফিরে আসার প্রক্রিয়াটি শুরু হলো, এটা শরীরের নিজস্ব, এর মধ্যে কোনো বিশাল কিছু নেই। কিন্তু এই যে ফিরে আগের জায়গায় তৈরি হবে, এবং কার্টিলেজগুলি যেগুলো আগে স্ট্রেচ হয়েছিল সেগুলো, এবং মাসল স্কিন সবটাই স্ট্রেচ হয়েছিল, সেগুলো ধীরে ধীরে আগের জায়গায় ফিরে আসবে। এটা কিন্তু ওই হাড়গুলির মধ্যে অসামঞ্জস্য তৈরি করবে শুরুর দিকে। তো এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে অপারেশনের পর, প্রেগন্যান্সি কমপ্লিশনের পর কিছু স্পেসিফিক পেলভিক এক্সারসাইজ থাকে। তো সেই এক্সারসাইজগুলি রেগুলারলি করতে হয়। আপনি যদি আমার প্রশ্ন করেন যে এই এক্সারসাইজগুলি কোথায় জানতে পারবো, তো এই এক্সারসাইজগুলি ইউজুয়ালি বা সাধারণভাবে বলা যায় যে যেখানে আপনার বাচ্চা হচ্ছে বা অপারেশন হচ্ছে, সেখান থেকে কিন্তু ছাড়ার সময় ইউজুয়ালি দেখিয়ে দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফিজিওথেরাপিস্টের কাছেও দেখা যায় যে কি ধরনের স্পেসিফিক ব্যায়াম প্রেগন্যান্সির পরবর্তী সময়ে করা উচিত। শুধুমাত্র কোমর এবং পেলভিক ব্যায়ামের কথাই আমি কিন্তু বলছি, অন্যান্য ব্যায়ামের প্রসঙ্গে আমি এখন আসছি না। কারণ এই ব্যায়ামগুলি যদি যারা রেগুলারলি করেন, তাদের মধ্যে কিন্তু এই ব্যথাটির প্রকোপ হয়ই না বা খুব কম। এবং যেটা প্রথম পয়েন্টে আমি বললাম, যে স্কিনে যদি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে নেওয়া হয় এবং তারপরে নিডলটি প্লেসমেন্ট করা হয়, তাহলে কিন্তু এই ব্যথাটি প্রায় হয়ই না। এনিহাও, এটা আমরা ছেড়ে দিলাম। কারোর ব্যথা হয়েছে, এখন আমি কি করব? কারোর যদি ব্যথা হয়েছে এবং সেটা যদি 3 মাস সময়ের থেকে বেশি সেই ব্যথাটি থেকে যায়, তখন আমরা তাকে বলি ক্রনিক পেন,
মানে সেটা বলা যায় যে সেটা পেন মেডিসিনের অন্তর্ভুক্ত হলো এবং সেটা নিয়ে চিকিৎসার প্রয়োজন আছে। তো সেটার জন্য যেটা কিছু স্পেসিফিক মেডিসিন আছে যেগুলো ওই মেরুদণ্ডের মাসল, দুপাশের যে মাসল, সেই মাসলগুলোতে কিছুটা রেস্ট দেবে, কারণ সেই মাসলগুলো অনেকটা টান টান থেকে হঠাৎ করে ল্যাক্স অবস্থায় পৌঁছে যায় আফটার প্রেগন্যান্সি। তো সেই মাসলগুলোর কিছু মেডিসিন আছে এবং সেই সঙ্গে কিছু ক্রনিক ব্যথার মেডিকেশন আছে যেগুলো, যে মেডিসিনগুলো এবং ওই যে এক্সারসাইজটি করা হয়নি সেই এক্সারসাইজটি ধীরে ধীরে করলে তাহলে কিন্তু এই ব্যথার থেকে নিরাময় পাওয়া সম্ভব। এবং আমি জোর দিয়ে বলছি এই ব্যথার থেকে নিরাময় পাওয়া সম্ভব। কিছু বিশেষ ওষুধ আছে, সেটা খেতে হবে কিছুদিন এবং তার সঙ্গে অবশ্যই ব্যায়ামটি করাতে হবে। অনেক সময় দুটো ফিজিওথেরাপিস্টের দুটি চিকিৎসার পদ্ধতি আছে, একটা হচ্ছে আইএফটি যেটা ফিজিওথেরাপিস্টরা করেন, আর একটা ইউএসটি। ওকে, ঠিক আছে, এই দুটো পদ্ধতিতে, তার মধ্যে ইউএসটি মানে আল্ট্রাসাউন্ড একটা টেকনিক আছে এবং একটি আইএফটি আছে। এই দুটো ক্ষেত্রে এই দুটো প্রয়োগ করলেও কিন্তু খুব চটজলদি একটা রিলিফ পাওয়া যায়। কিন্তু যদি আপনাকে লং টার্ম রিলিফ বা কিওরের কথা বলতে হয় তাহলে কিন্তু মেডিসিন, ইউএফটি এবং সেই সঙ্গে ওই যে এক্সারসাইজ যেটি বাকি ছিল সেইটা কিন্তু করতেই হবে এবং এক্সারসাইজ কমসে কম আপনাকে 3 থেকে 6 মাস করতে হবে। এই ব্যথাটি যদি 3 মাস হয়ে যায়, ওভার দ্য কাউন্টার এই ধরনের মেডিসিন খেয়ে আপনার কোনো লাভ হবে না। আপনাকে স্পেসিফিক ডাক্তারবাবুর কাছে গিয়ে তার থেকে স্পেসিফিক কিছু মেডিসিন এবং তার সঙ্গে ব্যায়ামটি করতেই হবে, নইলে এর থেকে নিরাময় সম্ভব নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপর আবার আপনাদের কিছু প্রশ্ন আপনারা যদি লিখে পাঠান বা জানান, সেগুলো নিয়ে আমরা পরের দিন আবার এটা নিয়ে ডিসকাশন করব। ভালো থাকবেন, নমস্কার।